শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর তার ভারতে আশ্রয় নেওয়া এই ঘটনা দুই প্রতিবেশী দেশের সম্পর্কে নতুন ধাক্কা এনে দিয়েছে। এরপর বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। কিন্তু ভারত কি তাকে ফেরত দেবে? এ নিয়ে আল জাজিরার অনলাইন সংস্করণে মঙ্গলবার বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রফেসর ইউনূস অভাবনীয় পদক্ষেপ নিচ্ছেন, যেটা ইউনূস নিজেও ভাবে নাই যে তিনি এতটা কঠোর হবেন। তিনি হয়েছেন এবং কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিলেন। আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে বলতে এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর রাজনৈতিক অঙ্গন যেন আরও অস্থির হয়ে উঠেছে। ঠিক এমন সময় বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমানের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ফজলুর রহমান সাহেবকে বলি, আপনারা সবাই বাল পাক না, কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে 16 বছর ক্ষমতায় থাকলো? ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবিক হেয়ার পর্যন্ত সে কাটে নাই। হাসিনার পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন যার জন্য হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল? যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে, বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে, আপনার না ছাত্রদের? ছাত্র জনতা। নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওর ভিতরে কি কি থাকছে সেগুলোর সংবাদ শিরোনাম হয়তো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। দর্শক শ্রোতা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং বিজ্ঞ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি নাসির বার্তা ইউটিউব চ্যানেলে। ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি আপনাদের দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলেই কেবল আপনারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক গোপন কিছু তথ্য, গোপন কিছু খবর জানতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে একটা কথাই বলবো, সেটি হলো প্রতিনিয়ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে আপডেট, গরম সকল প্রকার নিত্য নতুন খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা করে দিয়েছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রফেসর ইউনূস অভাবনীয় পদক্ষেপ নিচ্ছেন, যেটা ইউনূস নিজেও ভাবে নাই যে তিনি এতটা কঠোর হবেন। তিনি হয়েছেন এবং কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিলেন। একদিকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফিউজিটিভ আসামি শেখ হাসিনা পুত্র, আরেক পলাতক, কারণ শেখ হাসিনার পুত্র সেও ওয়ারেন্টেড এবং ওয়ান্টেড, পলাতক অবস্থায় আছে, প্রকাশ্যে কোথাও আসে না, পলাতক অবস্থায় থেকেই সাক্ষাৎকার দেয় ফেসবুক পোস্টে। সজীব ওয়াজেদ জয় তিনি হুমকি দিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন হলে আওয়ামী লীগ সে নির্বাচন ঠেকিয়ে দিবে এবং এক পর্যায়ে তারা সহিংসতা করবে। এর মানে স্বঘোষিত জঙ্গি সংগঠন এখন আওয়ামী লীগ। এদিকে প্রফেসর ইউনূসের সিদ্ধান্ত যে আওয়ামী লীগের লোকজন যদি আর্টসন, ককটেল ব্লাস্ট এগুলোতে আসে তাহলে সরাসরি গুলি করতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় অপারেশন স্প্লিন হার্ট 2 বা কোনো অপারেশন চালাতেও দ্বিধাবোধ করবে না নির্বাচন বানচাল করতে চাইলে। প্রফেসর ইউনূস এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আওয়ামী লীগ যতই বাধা দেয় তাদেরকে নির্বাচনে নেওয়া যাবে না, যতই জঙ্গিবাদী হুমকি দিক, আত্মঘাতী বোমা হামলার হুমকি দিক, আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া যাবে না। এটা প্রফেসর ইউনূসের কঠিন চ্যালেঞ্জ। এবং এটার একটা চমৎকার আফটারম্যাথ আছে। দেখেন, আওয়ামী লীগ কিন্তু এমনিতেই নাই। শেখ হাসিনার ফাঁসির রায় হচ্ছে, অথচ কোথাও কোনো প্রতিক্রিয়া নেই, নো প্রতিক্রিয়া। ময়লার বাগারের সামনে বসে, ভিতরে বসে ভারত থেকে পালাতক সাদ্দাম প্রতিক্রিয়া দেয়। দেশের ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই, বরং প্রতিক্রিয়া হয় বিএনপিতে লোক মারা গেছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে, মিষ্টি বিতরণকে কেন্দ্র করে। আওয়ামী লীগের কেউ তো শহীদ হয় নাই, শেখ হাসিনার জন্য জীবন দিতে রাস্তায় নামে নাই, অথচ আল্লামা সাঈদীর জন্য 150 জনের কাছাকাছি লোক শহীদ হয়েছে একদিনে। এই জায়গায় আওয়ামী লীগ তো এমনিতেই নাই, আওয়ামী লীগ গর্তে ঢুকে গেছে। আওয়ামী লীগের নেতারা পালিয়েছে আর কর্মীরা, সাধারণ লোকজন বেশিরভাগ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ জামাত ক্ষমতা আসলে কারো উপর অযাচিতভাবে নির্যাতন করবে না, মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবে না। হ্যাঁ, অরিজিনালি আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আবার ছাড় দেওয়া হবে না, তারা পালাতক। এই জায়গায় যে আফটারম্যাথটা হতে যাচ্ছে, যে আওয়ামী লীগ এমনিতেই নাই, এদের কাঠামো ভেঙে পড়েছে, এরা এখন বট নির্ভর দলে পরিণত হয়েছে। ফেসবুকে খুঁজে পাওয়া যায় না, ফেসবুকে যা দেখেন ওগুলো বট আইডি। বট আইডি বুঝেন? ওটা একটা সফটওয়্যার, একটা প্রোগ্রাম, মানে সফটওয়্যারের মাধ্যমে ভিয়েতনামের অমুক তমুক বিভিন্ন জায়গায় খোলা ভুংবাং আইডি দিয়ে আপনি যা লিখতে বলবেন ওইটা লিখবে। এইগুলো নির্ভর দল হয়েছে আওয়ামী লীগ, টাকা দিয়ে এগুলো করতে হয়, বট রিয়াক্ট। সেখানে একটা নির্বাচন যদি আওয়ামী লীগকে ছাড়া করা যায়, আওয়ামী লীগ মাটির সাথে মিশে যাবে। আওয়ামী লীগ বিহীন এমনিতেই হাসিনার ফাঁসি, আবার আওয়ামী লীগ নাই, কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। সেখানে যদি নির্বাচন থেকে যদি একবার দূরে রাখা হয়, আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না।
অতএব এই জন্য আওয়ামী লীগ জানে যে অ্যাট এনি কস্ট তাদেরকে নির্বাচনী রাজনীতিতে ট্রাকে থাকতে হবে, নইলে তাদের অবস্থা খারাপ। এই জন্য তারা খুব সিরিয়াসলি নির্বাচনে আসতে চায়, রিফাইন্ড হোক, স্বতন্ত্রভাবে হোক, যেভাবে হোক। এবং এই জন্যই সজীব ওয়াজেদ ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে না নেওয়া হলে তারা সহিংসতা করবে, মানে স্বঘোষিত জঙ্গিবাদী সংগঠন হয়ে গিয়েছে, তারপর তারা নির্বাচনে আসতে চায়, যে আত্মঘাতী বোমা হামলা করে হলেও আমরা নির্বাচনে আসতে চাই। কারণ কি, যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি নির্বাচনটা যদি সুষ্ঠু হয় এবং পার্টিসিপেটরি হয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ একদম নাই হয়ে যায়, আওয়ামী লীগ কখনো চাইলেও ফিরতে পারবে না। যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চলে, আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন সম্ভব, পার্টিসিপেটরি ইলেকশন সম্ভব। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো পার্ট না। এখন আওয়ামী লীগ তো একটা বিষয় আছে, আওয়ামী লীগের যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা বলছে যে আওয়ামী লীগ একটা বড় দল, তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচনটা ইনক্লুসিভ হবে না, পার্টিসিপেটরি হবে না। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচনটা সুষ্ঠু হয়, সুষ্ঠু করা যায় আওয়ামী লীগকে বাদ দিয়ে, তাহলে আপনি দেখবেন যে সবকিছু ঠিক হয়ে গেছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী রাজনীতি 100 বছর চলবে। যেমন ডাকসুতে যেটা হয়েছে, ছাত্রলীগ ছিল না, তাতে কি কোনো প্রভাব পড়েছে? আসলে কি ছাত্রলীগ আছে? তাহলে কি প্রমাণিত হলো যে ছাত্রলীগ বলতে এগুলো কোনো অস্তিত্ব আছে? যে পরিমাণ ভোট পড়েছে, যে পরিমাণ উৎসব আপনারা দেখেছেন, তাতে আওয়ামী লীগ ছাত্রলীগ কি? ওইরকম আগামী জাতীয় নির্বাচন যদি ছাত্রলীগকে বাদ দিয়ে করা যায়, আওয়ামী লীগকে বাদ দিয়ে করা যায়, এবং জনগণ ডেফিনেটলি ভোট দিতে যাবে, 80% ভোট কাস্ট হবে। বাংলাদেশের ইতিহাসে এত ভোট কাস্ট হয় নাই, এই পরিমাণ ভোট কাস্ট হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে। এবং এমনকি জাতীয় পার্টির সাথে যদি দল, তারাও হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় এটা সফল হলে আওয়ামী লীগ একদম জয় বাংলা। এই জন্যই আওয়ামী লীগ ভোটের রাজনীতি ফিরতে মারিয়া। কিন্তু প্রফেসর ইউনূসের কঠিন চ্যালেঞ্জ যে ভোট টার্ন আউট রেট 80%-এর ঊর্ধ্বে আনতে হবে, সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং আওয়ামী লীগকেও রাখা যাবে না। কঠিন চ্যালেঞ্জ। এই জন্য আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গুলি করা লোক আর যা করা লোক আর অপারেশন ক্লিন হার্ট চালানো লোক, প্রফেসর ইউনূস রেডি, সে ধরনের মনস্তত্ত্ব তার আছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, প্রধান উপদেষ্টা আবারও সাফ বলেছেন। এই কথা কিন্তু আগে বলতেন না, এইবার মিলে আরো একবার লাস্ট বলেছিলেন ব্রিটিশ এক প্রতিনিধি দলের সাথে, এই দুইবার বলা হলো যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ফজলুর রহমান সাহেবকে বলি, আপনারা সবাই বাল পাক না, কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে 16 বছর ক্ষমতায় থাকলো? ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবিক হেয়ার পর্যন্ত সে কাটে নাই। হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন যার জন্য হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল? যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে, বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে, আপনার না ছাত্রদের, ছাত্র জনতা? আপনি বলবেন একবার আপনার ছেলের মতো বয়স, ওকে ছেলের মতো বয়স, সবাই রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক পতিতার মতো রোল প্লে করেছেন গত 53 বছরে। আজকে যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে, দূরদর্শিতা নিয়ে, তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে, দেশপ্রেম নিয়ে সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈর্ষান্বিত হয়ে এভাবে কোটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছে গিয়ে সম্মান পেতে চান? ফজলুর রহমান সাহেব, আপনি আমার শত্রু না। ফজলুর রহমান সাহেব, আপনার সম্পর্কে আমার কোনো খারাপ মানসিকতা নাই, কিন্তু এটা কি করছেন আপনি? ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে, নীতিবোধ দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে, সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি? আপনি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি অ্যারিস্টটল, যে আপনার চেয়ে ভালো কেউ জানে না। এসব আতলামি কোথায় পাইছেন আপনি? আবার আমি তার আরো একটা ডায়লগ শোনাই, একটু শুনেন আপনারা। আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিই। আমি তাদেরকে অসম্মান করতে চাই না। পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় পৃথিবীর সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। দর্শকবৃন্দ, কয়েকদিন আগে শামসুজ্জামান দুদুর কষ্ট হয়েছে, আজহারির ওখানে, মিজানুর রহমান আজহারির ওখানে মাহফিলে এত লোকজন কেন যায়? তো এখন আমরা সবাই শামসুজ্জামান দুদুর সমালোচনা করেছি, এখন ফজলুর রহমানও মিজানুর রহমান আজহারের দিকে তাকাইছে। সমস্যাটা কোন জায়গায়? এক জায়গায়, ওর ওখানে সারা রাত্র বসে লোকজন ইসলামের কথা শুনে, রাজনীতির কথা শুনে, আলাপ আলোচনা শুনে বায়াত নেয়। আমি ফজলুর রহমান মিটিং দিলে 5 জন আসে না, সারা রাত বসা তো দূরে থাক, আমার বক্তব্য শোনার জন্য আধা ঘন্টাও থাকে না। এবং আরো একটা কথা, বাংলাদেশের রাজনীতিতে এটা কেমন সংলাপ যে এখন আপনারা রাজনীতিতে যখন আপনারা দেউলিয়া, সেক্ষেত্রে ইসলাম নিয়ে কেউ যদি ওয়াজ মাহফিল করে, সেক্ষেত্রে যদি ইসলাম কোরআন শিক্ষা দেয়, তাফসির মাহফিল করে, এখানে আপনার অসুবিধা কি? ফজলুর রহমান সাহেব, আপনি কি বাংলাদেশে ইসলাম সম্পর্কে কোনোদিন 10টা মানুষকে বসিয়ে আপনি কারোর কাছে কথা শুনিয়েছেন? শুনেন নাই। আপনার কথা কেউ শুনেছে? শুনে নাই। আপনি বলেছেন পৃথিবীর কোন প্রান্তে এ ধরনের ওয়াজ মাহফিল হয় সারা রাত মাইক লাগিয়ে? কোথায় হয়? সাউথ আফ্রিকায়। কোথায় হয়? সৌদি আরবে যখন সবে বরাত হয়, সবে কদর হয়, অথবা হজের সময় অথবা ওমরার সময়, সেখানে কত সময়ের জন্য মদিনা মনোয়ারা বন্ধ থাকে, সেক্ষেত্রে কত সময় ধরে মক্কা শরীফে আমাদের মক্কা শরীফের মসজিদ নববী কোন জায়গায় আমি এটা বলি না, মক্কা শরীফের যেখানে মেইন আমাদের স্তম্ভ, যেখানে মানুষ তাওয়াফ করে,
যেখানে মানুষ নামাজ পড়ে ওটা কতক্ষণ বন্ধ থাকে, ওখানে কন্টিনিউয়াসলি ইবাদত বন্দেগী চলতে থাকে। আপনি একটা উদাহরণ দিয়েছেন। আপনি মুসলিম ব্রাদারহুডের জলসা সম্পর্কে আপনার কি ধারণা আছে শামসুর রহমান সাহেব? আপনি টিউনিশিয়ার মুসলিম ইসলামিক জলসা নিয়ে আপনার কি ধারণা আছে? সেনেগালের মুসলিম জলসা নিয়ে আপনার কি ধারণা আছে? কোন ধারণা আছে? আপনার আজকে পিক করতে হলো মিজানুর রহমান আজহারের ওখানে কে বাধা দিছে কে বাধা দেয় না, একটা কারণে বাধা দেয়। আপনার মতো হারামজাদারা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান। আপনার মতো বদমাইশরা আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ, মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান, কবিতা লিখতে চান, গদ্য লিখতে চান। আপনার মতো হারামজাদারা। ফজলুর রহমান সাহেব, আপনাকে আমি গালি কেন দেবো? যে এত দরকার নাই। আপনাকে তো আমি ভদ্র ভাষায় আপনাকে বলতে পারি যে আপনাদের এই চরিত্রগুলো বদল করুন। মিজানুর রহমান আজহারি আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বী না। মিজানুর রহমান আজহারি তাফসীর করে। আপনারা সমান ব্যবসা করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে, আপনারা সমান ব্যবসা করেছেন আলেম ওলামাদেরকে, আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে। আপনার মতো হারামজাদারা মানুষদের অনুভূতিকে কখন বুঝবেন? আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের কথা কেউ শুনতে জানে, এর কারণ কি জানেন? আপনারা জনগণের পালস পড়তে পারেন না। আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যেই স্পৃহা, যেই আবেগ, এটা আপনারা বুঝতে পারেন না। আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে, বুঝে অথবা না বুঝে। আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে আপনি ঘুষ খেয়েছেন, আমি এটা বলছি না, কিন্তু আপনি কতবার ইসলামের বিরুদ্ধে কথা বলে এভাবে বিষোদাকার করতে চাচ্ছেন? আপনি কে কথা বলার ফজলুর রহমান সাহেব যে মিজানুর রহমান আজহারি হেলিকপ্টারে যাবে না গাড়িতে যাবে? পয়সা কি আপনি দিচ্ছেন? আপনারা যখন রাজনৈতিক হরতাল দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন, ময়মনসিংহে হাজির করেন, প্রত্যেকটা বিভাগীয় শহরে হাজির করেন, ওই টাকা কোথা থেকে আসে? ফজলুর রহমান সাহেব, আপনি হঠাৎ করে মিজানুর রহমান আজহারিকে আপনার খারাপ বলতে হলো, কে বাধা দিচ্ছে এটা নিয়ে কথা বলতে হলো? Where did you get this sentiment? শুধু ফজলুর রহমান না, বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিএনপি রাজনীতি করেন, জামাতের রাজনীতি করেন, অথবা অন্য দলীয় রাজনীতি করেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যারা রাজনীতির নামে বেশ্যাবৃত্তি করেন, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কথাটা কি? রাজনীতি, আপনি যদি সঠিক রাজনীতি করেন, আপনার বিগিনিং কোথায় জানেন? জনগণের পালস আপনাকে বুঝতে হবে। ফজলুর রহমান সাহেব, মিজানুর রহমান আজহারির ওখানে লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনতে যায়, কেন জানেন? তিনি একজন ইসলামিক ভালো বক্তা। উনি কোরআন মজিদ সম্পর্কে, হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানেন। এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে, তার ভিতরে মিজানুর রহমান আজহারির আরো একটা গুণ আছে, সেটা কি জানেন? উনি জনগণের পালস বুঝে, ওনার অডিয়েন্স যারা, তাদের পালসকে উনি ফিল করে, ওনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেয়। তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান না, তাফসীর করেন না, কোনো সাবজেক্ট নিয়ে কথা বলেন, জনগণ মন দিয়ে, আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে। ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি মেরে ফেলে লোকজনদেরকে, তারপরে ওয়াজ মাহফিলে লোক কমাইতে পারছেন ফজলুর রহমান সাহেব? বিভিন্ন জলসায় আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে, ইদানিং আবার বিএনপিও শুরু করেছে। কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে? পারেন নাই। আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি, আমরা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না? নাকি আপনারা ভারতের গু খেয়েছেন যে ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে, ছোট করতে হবে? দর্শকবৃন্দ, আবার আমি একটা ফজলুর রহমান সাহেবের আরো একটা ভিডিও আছে, আমি এটাও দেখাতে চাই আপনাদেরকে, তার কথাবার্তা নমুনা শুনে। আরে তোদের 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আইসা আসলো 10 জানুয়ারি, আর 17 মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে। তোদের 14 পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের। দর্শকবৃন্দ দেখেন, অনেকে আমাকে বলে জেকব মিল্টন আপনার মুখ খারাপ, আপনি গালি দেন। আপনারা আমাকে বলেন না, কিন্তু আমাকে একটা কথা বলেন, বাংলাদেশের যারা রাজনীতি করে, রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুটো জিনিস কি থাকতে হবে না? এক, জনগণের পালস বোঝা এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা। এটা উচিত কি উচিত না? যেই রাজাকার শব্দ উচ্চারণ করে হাসিনাকে পালাতে হয়েছে, এখন বিএনপির একজন নেতা বলে রাজাকার, ফজলুর রহমান বলে রাজাকার, শামসুজ্জামান দুদু বলে রাজাকার, মির্জা আব্বাস বলে রাজাকার, কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার। আপনারা বুঝেছেন কোথায়? এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের জনগণের মধ্যে একটা ডিভিশন তৈরি করার প্রয়াস? আমি যদি এটা বলি সেটাকে ভুল হবে? দর্শকবৃন্দ, একা একা চিন্তা করে দেখেন, এই রাজাকার, এখন কথাটা হচ্ছে তারা বলছে রাজাকারের বাচ্চা। ফজলুর রহমান সাহেব, আপনি কি ভারতের কুত্তার বাচ্চা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাত বা শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবেন? আপনি কি শুয়োরের বাচ্চা? Who are you? বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের অনুভূতিকে বোঝার জন্য। বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে জনগণকে একতাবদ্ধ করার জন্য। বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে দেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য। বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে 17 থেকে 20 কোটি মানুষের কল্যাণ সাধনের জন্য। এখন আপনাদের রাজনীতি করার উদ্দেশ্য যদি এটা হয় যে রাজনৈতিক দলগুলো নেতারা এমন ভাবে মন্তব্য করবে ঢালাও ভাবে যে রাজাকারের বাচ্চা, উনি বলছে শেখ মুজিবুর রহমান না হলে সৈন্যদের পাঠানো হতো না। ফজলুর রহমান সাহেব, আপনার শিক্ষাকে আমি এখন কোশ্চেন করি, আপনার দূরদর্শিতাকে আমি কোশ্চেন করি, আপনার যোগ্যতাকে আমি কোশ্চেন করি। আপনি একটা অযোগ্য বুড়া হাবড়া একটা হুপড়ি, আপনি একটা গাবর। কি জন্য জানেন? আপনারা সিম্পলিসিটি দিয়ে দেখেছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের তাড়িয়েছে। উনি যদি বাংলাদেশের সেনাদের, ভারতীয় সেনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে থাকে, তাহলে পরবর্তীতে বাংলাদেশে
25,000 রয়ের সেল কেন পাওয়া গেল? ফজলুর রহমান সাহেব, আপনি কি আমার এই কথার জবাব দিবেন? আজকে আপনি খুব গর্ব করে বলছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী, ওটা ছিল সিম্বলে ভারতীয় বাহিনীদেরকে, ইউনিফর্মে যারা পড়া ছিল তাদেরকে তাড়িয়েছে। সত্যি কথা, ওকে তাড়িয়েছে, কিন্তু ইউনিফর্মের বাইরে সিভিল ড্রেসে যেই সব 25,000 সেল রয় বাংলাদেশের ছিল, 25 বছরের দাস। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন, সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। আপনারা অনেক জ্ঞানী বুদ্ধিমান, সেটা আমি বিশ্বাস করি, কারণ অনলাইনে যারা নিউজ শোনে, বুদ্ধিমান জ্ঞানী ব্যতীত নিউজগুলো তারা শোনে না। দেশের যারা খবর রাখার চেষ্টা করে, খবর শোনে, তারা আশা করি অবশ্যই শিক্ষিত এবং বুদ্ধিমান। তাই আপনাদের কাছে প্রশ্ন, প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, কি বুঝলেন, আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, আবারও বলবো, নাসির বার্তা এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের টপ লেভেলের আপডেট, গরম গরম খবরগুলো প্রচার করা হয় এবং বাংলাদেশের বিজ্ঞ বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শেয়ার করা হয়। তাই প্রতিনিয়ত বাংলাদেশের আপডেট নিউজ জানতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অন্তর থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।